আজকে তোমাদের সমবায় হবে। তোমরা এতদিন নিশ্চয়ই বিন্যাস শিখে গেছো। বিন্যাস শিখে যাওয়ার পর আজকে সমবায় তোমাদের শুরু হবে। তো সমবায় কি? সমবায় মানে হচ্ছে দল তৈরি করা। একটা দলের মধ্যে কতজন সদস্য রয়েছে সেটাই বিবেচ্য হয়। এখানে দলের মধ্যে কোনো একজন সদস্য যদি চেঞ্জ হয়ে নতুন একজন আসে তাহলে সেটাকে আমরা বলবো নতুন প্রকারের দল। মানে এখানে দলের ক্রম, মানে 1 নম্বরে কে আছে, 2 নম্বরে কে আছে, 3 নম্বরে কে আছে, এইটাকে বিচার করা হয় না। শুধুমাত্র কতজনের দল, দলের মধ্যে সদস্যগুলো কে কে, সেইটাই শুধুমাত্র বিচার করা হয়। যেমন বিন্যাস আর সমবায়ের মধ্যে এটাই পার্থক্য, বিন্যাসে আমরা এ বি আর বি এ দুটোকে আলাদা সজ্জা হিসেবে, মানে আলাদা বিন্যাস হিসেবে ধরে নিই, কিন্তু সমবায়ের ক্ষেত্রে এ বি আর বি এ আলাদা নয়, ওরা একটাই দলের অন্তর্ভুক্ত। তাহলে যেমন সমবায়ের ক্ষেত্রে এ বি সি ডি এই 4টে বিভিন্ন বস্তু থেকে আমরা যদি 3টে করে নিয়ে দল তৈরি করি, মানে সমবায় তৈরি করি, তাহলে আমরা 4টে বিভিন্ন দল পাচ্ছি। তো এই 4টের মধ্যে এখানে একটা করে সদস্য পরিবর্তন হয়ে যাচ্ছে, মানে নতুন প্রকারের দল হিসেবে ধরে নেওয়া হচ্ছে। এখানে এবিসি এর বিন্যাস, মানে এবিসি কে আগে আছে কে পরে আছে, এইটা কিন্তু বিচার করা হয় না। তাহলে এখানে এবিসি একটাই দল, তাহলে এ বি সি, সি বি এ বা এ সি বি এইগুলো আলাদা আলাদা দল হিসেবে ধরা হয় না, এগুলোকে একটা দলের মধ্যেই ধরা হয়। তো এটাই হচ্ছে বিন্যাস আর সমবায়ের মধ্যে পার্থক্য। বিন্যাসে ক্রম বিবেচনা করা হয় আর সমবায়ে ক্রম বিবেচনা করা হয় না। তাহলে আমরা এখন দেখব সমবায়ে কি কি ফর্মুলার সাহায্য নিতে হবে। দেখো, বিন্যাসের মতোই এটাও একই রকমই n সংখ্যক বিভিন্ন বস্তু, এই একই কথাটার উপর আমি জোর দিতে বলেছিলাম। n সংখ্যক বিভিন্ন বস্তু থেকে r সংখ্যক নিয়ে সমবায় সংখ্যা কত হবে। তো এটাও সেই বিন্যাসের মতোই একই সিম্বল ব্যবহার করা হয়, শুধু p এর জায়গায় c ব্যবহার করা হয়। c মানে হচ্ছে কম্বিনেশন। তাহলে NCR এই লাইনটাকে NCR এই সিম্বল দিয়ে লেখা হয়। তো NCR কথাটার মানেই হচ্ছে n সংখ্যক বিভিন্ন বস্তু থেকে r সংখ্যক নিয়ে সমবায় তৈরি করা বা দল তৈরি করা বা নির্বাচন করা। n সংখ্যক বিভিন্ন বস্তু থেকে r সংখ্যক বস্তুকে নির্বাচন করাও বলা হয়। যাই হোক, এখন NCR এর মানে কি? তো NCR এই কথাটার মানে হচ্ছে n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল ইনটু r ফ্যাক্টোরিয়াল। তো এইখান থেকে আমরা NCR আর NPR এর মধ্যে তফাৎটাও পেয়ে যাব। ভালো করে আমরা তাকালে দেখতে পাবো আমাদের NPR ছিল এইটা, তার মানে এইটা যদি NPR হয় তার সঙ্গে r ফ্যাক্টোরিয়াল ভাগ করে দিলেই আমাদের NCR হচ্ছে। তার মানে NPR একে যদি আমরা r ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করে দিই তাহলেই হচ্ছে NCR। তাহলে NCR এর সঙ্গে NPR এর এটাই আমাদের রিলেশন, বা বলতে পারি NPR সমান r ফ্যাক্টোরিয়াল ইনটু NCR। এটা আমাদের বিন্যাস আর সমবায়ের মধ্যে সম্পর্ক। মানে বিন্যাস সংখ্যা সমান হচ্ছে সমবায় সংখ্যা ইনটু r ফ্যাক্টোরিয়াল, মানে সমবায় সংখ্যাকে r ফ্যাক্টোরিয়াল দিয়ে গুণ করলেই বিন্যাস সংখ্যা পাওয়া যায়। এখন আমরা দেখব সমবায়ের গুরুত্বপূর্ণ 4টে সম্পর্ক। যেমন 1 নম্বর, NCR সমান NCN-R। তাহলে NCR ধরো 10টা বস্তু থেকে যদি 10টা বস্তু থেকে 4টে করে নিই তাহলে তার মান যা হবে, আর 10টা বস্তু থেকে 10 - 4 মানে 6টা করে নিই তাই হবে। তাহলে 10টা বস্তুর মধ্যে থেকে আর 10টার মধ্যে থেকে 6টা করে নিই সমান হবে। প্রমাণগুলো খুব সহজ, সব প্রমাণগুলোই বইয়ে দেওয়া আছে এবং খুব সহজে দেওয়া আছে। তোমরা একবার প্রমাণগুলো দেখে নেবে। প্রমাণগুলো
একটু দরকারও বটে, তোমরা অবশ্যই বই থেকে দেখে নেবে, কিন্তু খুব সহজ প্রমাণ, একবার দেখে নিলেই হয়ে যাবে। তো 10টার মধ্যে থেকে 3টে নাস আর 10টার মধ্যে থেকে 7টা করে নিয়ে সমান হবে। কারণটা আর কিছুই নয়, এটা 10 ফ্যাক্টরিয়াল বাই 10 মাইনাস 3 মানে 7 ফ্যাক্টরিয়াল আর 3 ফ্যাক্টরিয়াল আসছে, আর এখানটা থেকেও তাই আসবে 10 ফ্যাক্টরিয়াল বাই 10 মাইনাস 7 মানে 3 ফ্যাক্টরিয়াল ইনটু 7 ফ্যাক্টরিয়াল। সেই জন্যই সবসময় এরা সমান হবে 7337। সেই জন্য এনসিআর সর্বদাই এনসি n মাইনাস r এর সঙ্গে সমান। 2 নম্বর, যদি এনসিপি সমান এনসিকিউ হয় তাহলে n সমান p প্লাস কিউ হবে। যদি p আর q সমান না হয়, মানে সমান হতে পারে p q, নতুবা n সমান p প্লাস q হবে। যেমন এখানটা 4 আর 6 যেহেতু সমান নয়, তাহলে 10 অবশ্যই 4 প্লাস 6 এর সঙ্গে সমান হবে। এই শর্তটাই এটা, মানে এই শর্তের আরেকটা রূপ হচ্ছে এটা। তাহলে 10c4 সমান 10c6 বলে যেহেতু দেখতে পাচ্ছি 4 আর 6 সমান নয়, তাহলে অবশ্যই 10 ইকুয়াল টু 4 প্লাস 6 বটে। এটাকে আমরা এরকম লিখতে পারি, ধর এরকম আছে nc4 ইকুয়াল টু 5 বা এখানে nc7, তাহলে n এর মান কত হবে? তো n ইকুয়াল টু কি হবে? নিশ্চয়ই 4 প্লাস 7 হবে, কারণ 4 7 সমান 9। তাহলে হয় p সমান q হবে, নতুবা n সমান p প্লাস q হবে। তাহলে n এখানে হচ্ছে, n এর মান অবশ্যই 11 হতে হবে। শর্ত 3, ncr-1 সর্বদাই n+1cr এর সঙ্গে সমান হবে। এই ফর্মুলাগুলোকে ব্যবহার করার সময় আমাদের যেগুলো লক্ষ্য রাখতে হবে, দুটো ওপরের সংখ্যা সমান থাকছে আর দুটো ফুটার এক কম বেশি থাকছে, তাহলে হবে হিডারটা এক বেশি হয়ে যাবে আর বেশিটা এখানে চলে আসবে। এক কম বেশি কিন্তু, যেমন এরকম 10c7 প্লাস 10c6 ইকুয়াল টু আমরা লিখতে পারবো 11c7। এইরকম ভাবে এই ফর্মুলাকে ব্যবহার করতে পারবো। এই দুটো সমান থাকতে হবে আর এইটার সঙ্গে এইটা এক কম থাকতে হবে, তাহলে এইটা আমরা যোগ করে এটাকে লিখতে পারবো। যেমন 2nc5 প্লাস 2nc যদি 6 ও দেয়, তাহলে আমরা কি লিখতে পারবো? 2n প্লাস 1 এক বাড়বে আর 6 হবে, কিন্তু কারণ এটা 7 6 আর 5 এটাতে এক কম আছে, এটা হবে এক কম থাকতে হবে আর এগুলো সমান থাকতে হবে। তাহলে এইভাবে আমরা ফর্মুলাটা ব্যবহার করতে পারবো। অথবা এরকম যদি থাকে n+2cr প্লাস n+2cr প্লাস 1 সমান কত হবে? এটা n+3cr প্লাস 1। এরকম ভাবে আমরা ব্যবহার করতে পারবো ফর্মুলা 3 কে। ফর্মুলা 4 এর ক্ষেত্রে একটু অন্যরকম ভাবে আমরা ব্যবহার করব। এগুলো যদি আমরা সংখ্যা দিয়ে পাই, যেমন এরকম যদি আমরা পাই nc8 বাই nc7, এইখান থেকে এখানে এক কম থাকলে তবেই ফর্মুলা, এখানে r - 1 এক কম থাকতে হবে আর হিটার দুটো সমান থাকতে হবে। তাহলে এই দুটো সমান থাকবে, এই দুটো যদি এক কম থাকে তাহলে এই দুটোতে কি পাবো না n-7/8। এইরকম ভাবে আমরা খুব সংক্ষেপে এই 1 কে না নিয়ে এসে আমরা লেখাটা শিখে যাব। 1 কে নিয়ে এসে প্লাসে মাইনাসে গোলমাল হওয়ার থেকে আমরা সরাসরি এটা শিখে যাব যে n-7/8। ঠিক আছে, যেমন 20c19/20c18 ইকুয়াল টু কি হবে? 20-18/19। এইভাবে আমরা সরাসরি লেখা শিখব। যদি এক কম থাকে তাহলে 20-18/19 করে দিয়ে আমরা লিখে নেব 20-18/19। যদি এটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে, এক কম থাকলে তাহলে এটা সরাসরি আমরা এখানে আবার একটা 1 নিয়ে এসে 19-1 করে আবার প্লাস করে ওইভাবে না লিখে সরাসরি আমরা এটা লেখা শিখব 20-18/19। ঠিক আছে, তারপর আমরা চলে এলাম 2 নম্বর সমবায়।
n সংখ্যক বিভিন্ন বস্তু, এটাও বিভিন্ন বস্তু থেকে 1 2 3 বা সবগুলি নিয়ে মোট সমবায় সংখ্যা হবে nc1 nc2 nc3 ncn, মানে এতে যোগফল। মানে একটা করে নিয়ে সমবায় করলে আমরা শিখলাম nc1 হবে, দুটো করে নিয়ে সমবায় করলে nc2 হবে, তিনটে করে নিয়ে nc3 হবে, এইভাবে সবগুলোর যোগফল হচ্ছে মোট সমবায় সংখ্যা। এখন আমরা যদি দেখি যে a b c d চারটে বিভিন্ন বস্তু থেকে একটা দুটো বা তিনটে করে নিয়ে মোট সমবায় সংখ্যা কত হবে, তাহলে আমরা নিশ্চয়ই এটা লিখতে পারবো। একটা করে নিয়ে হবে nc1 nc2 nc3 nc4, এরকম মোট এবারে যোগফল করে যেটা হবে। একটু যদি আমরা অন্যরকম ভাবে ভাবি, একটু ভাবনাটাকে যদি পাল্টে দিই, তাহলে এর রেজাল্টটা কিন্তু আমরা অন্যভাবেও বার করতে পারি। যেমন এইভাবে যে এ একটা বস্তু, এ কে আমরা কোন দলের মধ্যে নিচ্ছি বা নিচ্ছি না, হয় নিচ্ছি অথবা নিচ্ছি না, মানে এ এর নির্বাচন হওয়ার সম্ভাবনা হচ্ছে 2। তাহলে এ কত প্রকারে নির্বাচিত হতে পারে, হয় নেব না হয় নেব না, মানে দু প্রকারে। বি কত প্রকারে নির্বাচন হতে পারে, বি কে নেব অথবা নেব না। সি কত প্রকারে, সি কে নেব অথবা নেব না। আর ডি কেও নেব অথবা নেব না। তাহলে মোট বিন্যাস সংখ্যা হবে, মোট সমবায় সংখ্যা হবে এদের গুণফল, মানে 2 টু দি পাওয়ার 4 -1 দেওয়া হয়। এই -1টা দেওয়া হয় কেন? কারণ আমাদের নির্বাচন সমবায় সংখ্যা একটা বস্তুকে নিতে, মানে কোনো বস্তুই নেব না, মানে 0 হয়ে যাবে এরকম জায়গা না। যেহেতু দল তৈরি করতে বলেছে, দলের মধ্যে মিনিমাম একটা সদস্য থাকবে, সেই জন্য একটা মাইনাস করে দেওয়া হয়। তাহলে 2 টু দি পাওয়ার 4 -1 হবে চারটের মধ্যে থেকে এক বা একাধিক, মানে একজন দুজন তিনজন বা চারজনকে নিয়ে মোট সমবায় সংখ্যা। যেহেতু মিনিমাম একজনকে নিতে হচ্ছে, তাহলে সবাইকে যখন নিচ্ছি না, এটাকেও নিচ্ছি না, এটাকেও নিচ্ছি না, এটাকেও নিচ্ছি না, তো চারটেকেই যখন নিচ্ছি না হয়ে যাবে, তো তখন তাদের গুণফলটাতে একটা না চলে আসবে যে দলের মধ্যে কোনো সদস্যই থাকবে না। সেই জন্য একটা মাইনাস করে দিয়ে আমরা এই জিনিসটাকে অন্যভাবে প্রকাশ করতে পারি। তার মানে এর মানটাও যা হবে, আর 2 টু দি পাওয়ার n-1 এর মানটাও কিন্তু একই হবে। তাহলে এইটার ক্ষেত্রেও আমরা লিখতে পারবো এটা সমান হবে 2 টু দি পাওয়ার 4, এগুলো সব 4 ছিল চারটের মধ্যে থেকে, আর এটা হবে 2 টু দি পাওয়ার n-1। ঠিক আছে, তাহলে আমরা এটাকে এইভাবেও ভাবতে পারি। আমরা যে ফর্মুলাটাকে অন্যভাবে ভেবে পাবো বললাম, সেইটারই আরেকটা রূপ হচ্ছে এটা। n সংখ্যক বস্তুর সবগুলো যদি বিভিন্ন না হয়, তাহলে একটা দুটো তিনটে বা সবগুলো নিয়ে সমবায় সংখ্যা হবে p+1 q+1 r+1 ... -1। তো এখানে মনে করা হচ্ছে p সংখ্যক এক রকমের বস্তু আছে, q সংখ্যক আর এক রকমের বস্তু আছে, r সংখ্যক আর এক রকমের বস্তু আছে। যেমন ধরো এখানে এরকম যদি হয় a a b b b c c c, তো এইরকম যদি বস্তু থাকে, তাহলে বলা হলো যে এদের এক বা একাধিক, মানে একটা দুটো তিনটে বা সবগুলোকে নিয়ে সমবায় সংখ্যা কত হবে। তো এখানে আমরা কিভাবে দেখব যে হয় একটা এ নিতে পারি, অথবা দুটো এ নিতে পারি, অথবা এ না নিতে পারি, যেটা ক্ষেত্রে আগের মতো। আমরা একটু অন্যভাবে যদি ভেবে নিই, এ কে নেব, এটাকে নেব, অথবা কোনো এটাকেই নেব না। তার মানে হয় একটা এ নেব, না হয় দুটো এ নেব, না হয় একটাও এ নেব না। মানে এটা থেকে আমরা কত প্রকার পাচ্ছি, 2 + 1, 3 রকমের সমবায় দল পাচ্ছি। বিটাও তাই, হয় একটা বিকে নেব, হয় একটা বিকে নেব, না হয় দুটো বিকেই নেব, না হয় কোনো বিকেই নেব না, মানে 2 + 1। সি, হয় একটা সিকে নেব, না হয় দুটো সিকে নেব, না হয় তিনটে সিকেই নেব, অথবা সি নেব না, মানে 3 + 1। তারপরে কি হলো, যখন কোনোটাকেই নিচ্ছি না, তখন তো একজনকে তো নিতে হবে। আমরা বলেছি এক বা একাধিক জনকে নিয়ে নির্বাচন করা, তো একটাকে তো নেব আমরা, সেজন্য কোনোটাকেই যখন নেব না, সেটাকে বাদ দিয়ে দেওয়া হয়, তাহলে -1। এইটাই হচ্ছে সবগুলো বস্তু বিভিন্ন না হলে সমবায় সংখ্যা নির্ণয়। যেমন একটা উদাহরণ দেওয়া যাক, যেমন তোমার কাছে
সাধারণত এরকমই প্রশ্নটা এসে থাকে, তোমার কাছে 2 টাকা, 5 টাকা, 10 টাকা এবং 20 টাকার 2 টাকার নোট আছে ধরো 3টে, 5 টাকার নোট আছে 2টো, 10 টাকার নোট আছে 5টা আর 20 টাকার নোট আছে 1টা। তাহলে তুমি এই নোটগুলোকে কত প্রকারে দান করতে পারো। তো কত প্রকারে দান করতে পারো তার মানে মিনিমাম একটা তোমাকে দান করতে হবে, আর কি হবে সবকটাই দান করতে পারো। তার মানে কত প্রকারে তুমি একটা নোট বা 2টো নোট বা 3টে নোট বা সবগুলি নোট দান করতে পারো। তাহলে এখানে কি হবে, 2 টাকার নোট তোমার কাছে আছে কটা, 3টে। তাহলে তুমি একটা 2 টাকার নোট দিতে পারো, 2টো 2 টাকার নোট দিতে পারো, 3টে নোটকেও দিতে পারো, বা 2 টাকার নোটকে তুমি নাও দিতে পারো। তাহলে 2 টাকার নোট থেকে আমরা সমবায় সংখ্যা পাবো 3 + 1। 5 টাকার নোট 2টো আছে, একইভাবে আমরা এটা পাবো 2 + 1। 10 টাকার নোট 5টা আছে, এইভাবেই পাবো 5 + 1। 20 টাকার নোট একটা আছে, তার মানে 1 + 1। এবার যেহেতু কোনোটাই যখন দেব না হয়ে যাবে তখন একটা সমবায় এমন হবে যে দরিদ্র ভান্ডার বা যাকে দান করছো সে কিছুই পেল না, তো তাকে তো মিনিমাম একটা নোট দিতে হবে, সেই জন্য একটা -1 রাখা হয়, কারণ এটা মোট সমবায় সংখ্যা, এখানে কোনোটাই না দেওয়াটাও একটা সমবায় এর মধ্যে জুড়ে আছে, আবার সবগুলো আছে এর মধ্যে, সেই জন্য কোনোটাই না দেওয়াটা এখান থেকে মাইনাস করে দেওয়া হয়। তাহলে এটা হবে এদের মোট সমবায় সংখ্যা। তাহলে এই গেল আমাদের সমবায় এর ফর্মুলা। তাহলে এই ফর্মুলাগুলোর সাহায্য নিয়ে আমরা সমবায়ের অঙ্কগুলো মোটামুটি করতে পারবো। এখন দেখা যাক এই ফর্মুলাগুলোকে আমরা কিভাবে ব্যবহার করছি, যেটা আমাদের শুধু ফর্মুলা জানা নয়, সেইগুলোর ব্যবহারটাও কিন্তু শিখতে হবে, আর এই ব্যবহারটা শেখাটাই আমাদের কাজ বিভিন্ন ক্ষেত্রে, তারপরে আমরা প্রয়োগ করতে পারবো। তাহলে আমরা এখন সংক্ষিপ্ত এমসিকিউ অঙ্কগুলো দু একটা দেখে নেব। এমসিকিউ দু একটা দেখে নেওয়ার পর আমরা অতি সংক্ষিপ্ত করব। দেখো এমসিকিউ প্রথম অঙ্কটা আছে n-1 CR, n-1 CR। আমরা শুধু দেখব যে এই আপার সংখ্যাগুলো একই আছে, আবার এই সংখ্যাগুলো এক কম আছে। তাহলে যেহেতু এই দুটো একই আছে আর এই দুটো এক কম আছে, তাহলে আমাদের ওই ফর্মুলাটা ব্যবহার করা যাবে, NCR plus NCR minus 1 সমান হচ্ছে n plus 1 CR। এই ফর্মুলাটাকে এখানে আমরা ব্যবহার করতে পারবো। তাহলে এটাকে যদি এখানে ব্যবহার করি তাহলে কি হচ্ছে, এখানে আপারটা এক বেড়ে যাচ্ছে আর এটা দুটোর মধ্যে যেটা বড় সেটা হচ্ছে, তাহলে আমরা শুধু ওইটাই লিখে দেবো। তাহলে এক বেড়ে যাওয়া মানে n হলো NCR হবে, ঠিক আছে। তো 2 নম্বরটা তো NCR আর NPR এর মধ্যে সম্পর্ক বলেই দিয়েছি, NPR সমান R ফ্যাক্টরিয়াল ইনটু NCR। তাহলে এখানে নিশ্চয়ই x এর জায়গায় কি বসবে বুঝে গেছো। 3 এরটা NC3 দেওয়া আছে, তো NC3 কে আমরা ভাঙতে পারি এরকম ভাবে n ফ্যাক্টরিয়াল বাই n মাইনাস 3 ফ্যাক্টরিয়াল ইনটু 3 ফ্যাক্টরিয়াল। এরপর আমরা কি করব না, এই যে n ফ্যাক্টরিয়াল আর n মাইনাস 3 ফ্যাক্টরিয়াল, এই দুটো ফ্যাক্টরিয়ালের মধ্যে কোনটা বড়, বড় ফ্যাক্টরিয়ালকে সবসময় ভাঙতে হয় যেখানে ছোট ফ্যাক্টরিয়ালটা যতক্ষণ না পাওয়া যায়। তাহলে n ফ্যাক্টরিয়ালকে আমরা ততক্ষণ ভাঙতে থাকবো যতক্ষণ না n মাইনাস 3টা পাচ্ছি। তাহলে n ফ্যাক্টরিয়াল ভাঙা মানে এক এক করে কমাতে কমাতে যেতে হবে, n মাইনাস 1 তারপরে n মাইনাস 2, তারপরেই আমরা পাচ্ছি n মাইনাস 3 কে, যেটা নিচে রয়েছে সেখানেই আমরা ফ্যাক্টরিয়াল দিয়ে শেষ করে দেব। নিচে n মাইনাস 3 ফ্যাক্টরিয়াল আছে আর এখানে 3 ফ্যাক্টরিয়াল আছে, তাহলে এটা তো কেটে গেল। তাহলে কি পেলাম আমরা, এখানে দেওয়া আছে n, n-1, n-2 তিনটি দেওয়া আছে, তাহলে k এর মান বুঝতেই পারছি 1/3 ফ্যাক্টরিয়াল। তাহলে k সমান হচ্ছে 1/3 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 6। দ্যাটস ভ্যালু অফ k, ঠিক আছে। তারপরে এগুলো আমরা দেখে নেব একবার। 4 আছে NCP সমান NCQ, এটা আমরা জানি, 5 আমরা করতে পারবো। তারপরে দেখো 6 এরটাতে কি বলেছে, n সংখ্যক বস্তুর মধ্যে থেকে p সংখ্যক বস্তু যদি সর্বদাই r সংখ্যক বস্তু সমবায় সংখ্যা যেখানে p সংখ্যক নির্দিষ্ট বস্তু সর্বদাই থাকবে। তো আমি একটা एग्जांपल দিচ্ছি, ধরো a b c d চারটে বস্তু থেকে তিনটে করে নিয়ে দল তৈরি করতে বললো, তিনটে করে নিয়ে দল তৈরি করতে হবে। তাহলে আমরা জানি যে চারটে দল তৈরি হবে, তিনটে প্রথমেই দেখেছি এটা চারটে দল তৈরি হবে। তো ওরা বলে দিল কি না, প্রত্যেক দলের মধ্যে কিন্তু a থেকে যাবে,
তো এইরকম যদি একটা নির্দিষ্ট বস্তু থেকে যায় মানে সেই কোনো নির্বাচনের মধ্যে দিয়ে গেল না, তাকে ডাইরেক্ট নির্বাচন করে দেওয়া হলো, মানে প্রত্যেক দলের মধ্যে এ থেকে গেল, বাস। বাকি কি হবে, তিনটে করে নিতে পারবো আমরা। তাহলে আর তো আমাদের এখানে তিনজন আছে, তো তিনটের মধ্যে থেকে কটা নিতে পারবো, আর একটা দলের মধ্যে তিনজন করে থাকবে। তাহলে একজন তো ইতিমধ্যে চলে এসেছে কোনো নির্বাচন ছাড়াই, তাহলে আর কটা করে নিতে পারবো। এইভাবে কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে, তাহলে কোনো সময় ভুলবে না। হ্যাঁ, ফর্মুলা মুখস্থ করেও অনেক সময় ভুলে যাবে, কিন্তু কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেলে কোনো সময় ভুলবে না। তাহলে কি হলো, তিনটের মধ্যে থেকে আর আমরা নিতে পাবো এখানে দুটো। তাহলে তিনটের মধ্যে থেকে দুটোকে কত প্রকারে বিন্যাস করা যাবে, মানে বিন্যাস না, সমবায় 3C2 প্রকারে। তাহলে এটা হবে 3C2 প্রকার। বুঝে গেছে নিশ্চয়ই। আর কোনো সমবায় তৈরি করার সময় নির্দিষ্ট বস্তু যদি কখনোই না থাকে, সেটা বিন্যাসেও যা সমবায়ও তাই, কি তাকে প্রথমেই টোটাল থেকে বাদ দিয়ে দিতে হবে। তাহলে এ কখনোই থাকবে না। সেক্ষেত্রে যদি তিনটে করে নিয়ে দল তৈরি করতে বলি, তাহলে এই তিনটের মধ্যে থেকে তিনটে করে নিয়ে সমবায় করলেই হয়ে যাবে, তাই না? তাহলে বিন্যাস আর সমবায়ে একটা নির্দিষ্ট বস্তু বা একাধিক নির্দিষ্ট বস্তু কখনোই থাকবে না বলে তাকে প্রথমেই টোটাল থেকে বাদ দিয়ে যে সমবায়টা করতে হবে সেটা বিন্যাসেও যা সমবায়েও তাই। তারপরে কয়েকটা আমি মুখে বলে দিচ্ছি, যেমন 11C8 প্লাস 11C9 সমান কি হবে, 11 প্লাস 1 মানে 12C9 হবে। তারপরে 21C19 এর মান কোনটা হবে, NCR সমান NCN-R হয়, তার মানে 21C2 হবে। তারপরে 16CR equal to 16C 2R plus 1, তার মানে 16 equal to R plus 2R plus 1 হবে। তারপরে NC4 NC5 NC6 সমান্তর শ্রেণীতে আছে। সমান্তর কথাটার মানে দেখো, সমান অন্তরে আছে যে, তাকেই বলা হয় সমান্তর শ্রেণী। যদিও আমরা সিরিজের নতুন একটা চ্যাপ্টারই আছে আমাদের একদম শেষ চ্যাপ্টার বীজগণিতে, তো তখন আমরা করব, কিন্তু তার আগেই যখন প্রশ্নটা এসে গেল একটু জেনে রাখি। সমান্তর শ্রেণী, সমান্তর মানে হচ্ছে সমান অন্তর। তাহলে এখানে NC4 NC5 আর NC6 এটা সমান্তর শ্রেণীতে আছে, মানে সমান অন্তরে আছে, মানে এদের ডিফারেন্স গুলো সমান হবে। তাহলে আমরা এটা লিখতে পারবো NC5 minus NC4 equal to NC6 minus NC5। এটা কি বলা হয়, সমান্তর শ্রেণী, সমান অন্তরে আছে। ঠিক আছে, এখান থেকে সমাধান করে আমরা n এর মানটা বার করতে পারবো। তো কিভাবে সমাধান করব, NC5 মানে n ফ্যাক্টরিয়াল বাই, আচ্ছা এটা কিন্তু একটু সাজিয়ে দিগুদি করে নিই, তাহলে এটাও NC5 আছে, তাহলে আমরা এটা লিখতে পারবো 2 into NC5 সমান NC6 plus NC4। এখন আমরা এটাকে ফ্যাক্টরিয়ালে ভেঙেও করতে পারি, কিন্তু আরো একটা আমরা যে সম্পর্কগুলো শিখলাম, যে সমবায়ের যে ধর্মগুলো শিখলাম, সেটাকে যদি কাজে লাগিয়ে দিই উভয় পক্ষকে, তাহলে খুব সহজই করে ফেলতে পারবো। উভয় পক্ষকে NC5 দিয়ে ভাগ করে দিলাম, NC5 দিয়ে ভাগ, তাহলে 2 into 1 সমান NC6 by NC5 plus NC4 by NC5। তার মানে এদিকে 2 পাচ্ছি, NC6 by NC5 এটা একটু আগে আমি বলে গেছি, আমরা সরাসরি বলেছিলাম n-5/6 লিখব। আর এইটা কি হয়েছে, উল্টো করে দেওয়া হয়েছে, উল্টো করে পেয়েছি আমরা। তাহলে আমরা যদি এইটাকে আমি উল্টে নিই, একটু দেখে নিই, NC5/NC4 যদি থাকতো তাহলে আমরা কি লিখতাম, n-4/5। যেহেতু এটা উল্টো করে আছে, তাহলে এখানে আমরা নিশ্চয়ই এটা লিখতে পারবো 5/n-4 এটা লিখতে পারবো। এইখান থেকে সমাধান করলেই কিন্তু আমরা n এর মানটা পেয়ে যাব। ঠিক আছে, তারপরে আছে একটা বৃত্তের উপরে স্থিত 7টা বিন্দু যোগ করে কতগুলো ত্রিভুজ উৎপন্ন করা যাবে। তো একটা বৃত্তের উপরে 7টা বিন্দু বলেছে এই কারণে যে 7টা বিন্দু কোনো তিনটে সমরেখ নয়, এটা বোঝানোর জন্যই বলেছে বিন্দুর উপর অবস্থিত বিন্দু। তো 7টা অসমরেখ বিন্দু থেকে ত্রিভুজ উৎপন্ন করতে বলেছে। তো একটা ত্রিভুজের জন্য কটা বিন্দু দরকার হয়,
নিশ্চয়ই তিনটে। তাহলে আমরা এখন দেখে নেব 7টা বিন্দুর মধ্যে থেকে 3টে করে নিয়ে কতগুলো সমবায় তৈরি করা যাবে। তো এখানে বিন্যাস নয় কেন? কারণ ত্রিভুজ এবিসি আর ত্রিভুজ বিসিএ আর ত্রিভুজ সিবিএ সব একই হয়, মানে আলাদা আলাদা হয় না, মানে বিন্যাস নয়। যেহেতু এবিসি বিসিএ সিবিএ সব আলাদা নয়, তার মানে এটা বিন্যাস নয়, এটা হচ্ছে সমবায়। সেই জন্য মোট ত্রিভুজ সংখ্যা কত হবে? 7C3। 7টা বিন্দু থেকে 3টে করে নিয়ে সমবায় তৈরি করা। তারপরটা দেখো, n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের কর্ণের সংখ্যা বাহুর সংখ্যার 3 গুণ। তো কর্ণ কি করে পাবো? একটা বহুভুজ যদি nটা তার বাহু থাকে, তাহলে nটা শীর্ষবিন্দুও থাকবে। তাহলে nটা শীর্ষবিন্দু বা nটা কৌণিক বিন্দু, নিশ্চয়ই কোনটাই সমরেখ নয়। তাহলে মোট কতগুলো বাহু তৈরি করতে পারে, মানে মোট কতগুলো সরল রেখা তৈরি করতে পারে। তো n সংখ্যক বিন্দু থেকে মোট সরলরেখা কতগুলো তৈরি হবে? তো একটা সরলরেখার জন্য দুটো করে বিন্দু দরকার হয়, আর যেহেতু এবি সরলরেখা আর বিএ সরলরেখা একই, তার মানে এটা সমবায় হচ্ছে। তাহলে মোট সরলরেখা হবে NC2। nটা বিন্দু থেকে দুটো করে নিয়ে মোট সরলরেখা হচ্ছে NC2। তাহলে একটা বহুভুজের ক্ষেত্রে এই যে NC2টা সরলরেখা, মোট সরলরেখা হলো বিভিন্ন ভাবে যোগ করে যে মোট সরলরেখা হলো, সেই সরলরেখার সংখ্যা হচ্ছে NC2। মোট সরলরেখার সংখ্যা হচ্ছে NC2। এর মধ্যে কি হচ্ছে? এই যে এই কোটা হচ্ছে বাহুর সংখ্যা, বাকিগুলো ভিতরে আছে, বাকিগুলোই হবে কর্ণ। তাহলে মোট কর্ণের সংখ্যা কত? তাহলে একটা n সংখ্যক বহু বিশিষ্ট বাহুভুজ, এটা মনে রাখবে, এটা ফর্মুলা। কর্ণের সংখ্যা হবে NC2 - n, এটা হচ্ছে কর্ণের সংখ্যা। তাহলে এটা সূত্র হিসেবে মনে রাখবে, কর্ণের সংখ্যা। এবার বলেছে কর্ণের সংখ্যা বাহুর সংখ্যা 3 গুণ। তাহলে শর্তটা কি বলেছে? শর্তটা বলেছে NC2 - n, এটা হচ্ছে বাহুর সংখ্যার আবার 3 গুণ, মানে 3n। এখান থেকে সমাধান করতে হবে। তো NC2 মানে হচ্ছে n ফ্যাক্টোরিয়াল বাই n - 2 ফ্যাক্টোরিয়াল ইনটু 2 ফ্যাক্টোরিয়াল। তো এটার মানে হচ্ছে n ইনটু n - 1 বাই 2। তো এটা এখানে বসিয়ে দিয়ে আমরা সমাধান করতে পারবো। n ইনটু n - 1 বাই 2 সমান হচ্ছে 4n। আবার একটা n কেটে গেল, তো এখান থেকে আমরা সমাধান করে নিশ্চয়ই n এর মানটা বার করতে পারছি। ঠিক আছে। আর তারপরে একটা বৃত্তের উপর 21টা বিন্দু আছে, কতগুলি জ্যা অঙ্কন করা যাবে? তো একই রকম প্রশ্ন, 21টা বিন্দু থেকে এক একটা জ্যা মানে দুটো করে বিন্দু, তাহলে মোট হবে 21C2। তারপরে একটা বহুভুজের বাহুর সংখ্যা 100 হলে কর্ণের সংখ্যা, আবার এই একই প্রশ্ন, এই সূত্রটাই ব্যবহার করলেই হয়ে যাবে। তারপরে আমরা চলে এলাম অতি সংক্ষিপ্তর একই বিন্যাস আর সমবায়ের মধ্যে ধারণা। তো আমরা প্রথমেই আলোচনা করেছি, সম্পর্কটা ওদের মধ্যে বললেই হবে, বিন্যাস আর সমবায়ের মধ্যে সম্পর্ক কি সেটা বললেই হবে। আর 2 নম্বর থেকে রয়েছে কতগুলো সমাধান, মানে n এর মান। আমি একটা করে দিচ্ছি, তোমরা বাকিগুলো করে নিতে পারবে। NCn - 2 সমান 21 হলে n এর মান কত? তো আমরা প্রথমে ফ্যাক্টরিয়াল করে নেব। n ফ্যাক্টরিয়াল n মাইনাস কি হবে? n - n প্লাস 2 ফ্যাক্টরিয়াল ইনটু n - 2 ফ্যাক্টরিয়াল সমান হচ্ছে 21। তাহলে আমরা পাচ্ছি n ফ্যাক্টরিয়াল আর n - 2 ফ্যাক্টরিয়ালের মধ্যে এটা বড় ফ্যাক্টরিয়ালকে সবসময় ভাঙবো আমরা যতক্ষণ না ছোট ফ্যাক্টরিয়ালটা পেয়েছি। তাহলে এর পরটা n - 2 ফ্যাক্টরিয়াল আসবে, যেটা এটার সঙ্গে কেটে যাচ্ছে, নিচে আছে বাই 2 ফ্যাক্টরিয়াল, মানে 2 সমান হচ্ছে 21। তাহলে n ইনটু n - 1 সমান হচ্ছে 42। তো এই অঙ্কগুলোর ক্ষেত্রে যেহেতু n সবসময় পূর্ণ সংখ্যা, সেজন্য আমরা এটা মিডল টার্ম করতেও পারি। n স্কয়ার - n - 42 সমান 0 করে মিডল টার্ম করে n এর মান বার করতেই পারি আমরা, কিন্তু আমরা আরো সহজে ওটা নাও করতে পারি। যেহেতু n পূর্ণ সংখ্যা, 42 কে পূর্ণ সংখ্যায় দুটোর পরপর পূর্ণ সংখ্যা n আর n - 1, তো 42 কে দুটো পূর্ণ সংখ্যায় এক রকম ভাবেই ভাঙা যায়, পরপর দুটো পূর্ণ সংখ্যায় আর কিছু ভাবে ভাঙা যায় না। অতএব n এর মান এখানে 7 ছাড়া অন্য কিছু হওয়া সম্ভব নয়। বোঝা গেল কি বললাম? আমরা মিডল টার্ম ফ্যাক্টর করে সমাধান করতে পারি
n স্কয়ার মাইনাস n মাইনাস 42 করে মিডিল টার্ম করেও করতে পারি, কিন্তু যেহেতু আমরা জানি এনসিআর এ n আর সর্বদাই হচ্ছে পূর্ণ সংখ্যা, মানে পূর্ণ সংখ্যা নয়, স্বাভাবিক সংখ্যা, ন্যাচারাল নাম্বার, আর একটা হয় কি n গ্রেটার দেন ইকুয়াল টু r হয়। যাই হোক, এটা আমাদের বিন্যাসের ক্ষেত্রেও সমবায়ের ক্ষেত্রেও সব ক্ষেত্রেই প্রযোজ্য। তাহলে যেহেতু n হচ্ছে ন্যাচারাল নাম্বার, সেহেতু 42 কে দুটো সংখ্যায় ভাঙতে পারছি, পরপর দুটো সংখ্যা n আর n-1 পরপর যেহেতু এক কম বেশি, এদিকেও এক কম বেশি দুটো সংখ্যায় আমরা যদি ভেঙে নিই, তাহলে এদিকে n মানে বড়টা, তাহলে বড়টার সঙ্গে সমান করে দিলে আমরা n এর মান পেয়ে যাব। তো এইভাবে পরের অঙ্কগুলো আমরা করতে পারবো। তারপরে আমরা চলে এলাম 5, nc4 21 n/2 c3 হলে n এর মান বার করতে বলেছি। তো একটু আগে আমি বললাম যে np আর n সর্বদাই স্বাভাবিক সংখ্যা, তাহলে এখানে n এর জায়গায় যে n/2 দিয়েছি, এটা কি ভগ্নাংশ? কখনোই হতে পারে না, এটা ভগ্নাংশ হতে পারে না। তাহলে n/2 যদি ভগ্নাংশ না হয়, তাহলে আমরা বুঝে নেব কি n অবশ্যই যুগ্ম সংখ্যা। তাহলে n যদি যুগ্ম সংখ্যা, তাহলে এখানে n অবশ্যই যুগ্ম সংখ্যা, তাহলে n একটি যুগ্ম সংখ্যা, এখানে অবশ্যই এটা হতে হবে। তাহলে এখানে n একটি যুগ্ম সংখ্যা মানে জোড় সংখ্যা, ধরি n হচ্ছে 2m। তাহলে n যদি 2m হয়, আমাদের সমীকরণটা কি হলো? সমীকরণটা এরকম দাঁড়ালো 2mc4 21 mc3। তো এটাকে আমরা সমাধান করে নেব। তাহলে 2m ফ্যাক্টরিয়াল বলেছি, 2m থাকলে এখানে ব্র্যাকেট দিয়ে লিখতে হয় ফ্যাক্টরিয়ালটা, 2m - 4 ফ্যাক্টরিয়াল ইনটু 4 ফ্যাক্টরিয়াল সমান 21 m ফ্যাক্টরিয়াল বাই m - 3 ফ্যাক্টরিয়াল ইনটু 3 ফ্যাক্টরিয়াল। ঠিক আছে, তো 2m ফ্যাক্টরিয়াল আর এটা 2m - 4, তাহলে 2m ফ্যাক্টরিয়ালটা বড়, তো বড় ফ্যাক্টরিয়ালকে আমরা ততক্ষণ ভাঙতে থাকবো যতক্ষণ না ছোট ফ্যাক্টরিয়ালটা পেয়েছি। তাহলে 2m - 1, 2m - 2, 2m - 3, তারপরে 2m - 4, 2m - 4 এর সঙ্গে কেটে যাবে, তাহলে আর লিখলাম না। নিচে আছে 4 ফ্যাক্টরিয়াল, সংখ্যা লিখে দিচ্ছি 24, এখানে হচ্ছে 21, এখানেও তাই করব, m তারপরে m - 1, m - 2, তারপরে m - 3, আর লিখলাম না, কেটে যাবে। 3 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 6, 24, 4, 2টা কাটছে 2 এর সাথে। তাহলে আমরা কি পাচ্ছি? এখান থেকে পাচ্ছি 2m - 1, এখান থেকে একটা 2 কমন পাবো, এই 2টা কেটে যাবে, তাহলে m - 1 লিখলাম না, আর এটা হচ্ছে 2m - 3 সমান, তাহলে 2 কেটে গেছে, 21 ইনটু m ইনটু m - 1 ইনটু m - 2, m - 1টাও কেটে যাচ্ছে, এখানে একটা m ছিল, mটাও কেটে যাচ্ছে। ঠিক আছে, তাহলে পড়ে থাকছে এই গোটা। তাহলে এবার এটাকে আমরা গুণ করে নিচ্ছি, কারণ এটা মিডল টার্ম ফ্যাক্টর হবে। তাহলে গুণ করে নিলে আমরা পাচ্ছি 4m², তারপরে হচ্ছে 6m - 2m - 8m প্লাস 3 21m - 42। তাহলে পাচ্ছি 4m² মাইনাস 21 আর মাইনাস 29m আর 42টা এদিকে আসছে, তাহলে হচ্ছে প্লাস 45 0। নিশ্চয়ই সমাধান করে আমরা m এর মানটা পেয়ে যাব। তাহলে m এর মান যত বেরোবে, আমরা কিন্তু ধরেছি m মানে n 2m ধরেছি, তাহলে m এর মান যত হবে n এর মান হবে তার দ্বিগুণ, তার মানে 2 দিয়ে গুণ করে আমরা অ্যানসারটা লিখতে পারবো। ঠিক আছে, তারপরে আমি চলে এলাম অতি সংক্ষিপ্ত 8 নম্বর অঙ্কটা। দেখো, 9 জন স্বরাজ্যপন্থী 5 জন মন্ত্রিত্বপন্থী ব্যক্তি আছেন, তাদের মধ্যে থেকে
6জন স্বরাজ্যপন্থী ও 2জন মন্ত্রিত্বপন্থী থাকবে এমন কতগুলি কমিটি গঠন করা যায়। তো আমি আগে যে কথাগুলো বলেছি তোমরা যদি সেগুলো শুনে থাকো তাহলে কিন্তু বিন্যাসের থেকেও সমবায় আরও, বিন্যাস তো সহজ লেগেছে, সমবায় কিন্তু আরও সহজে করতে পারবে এবং কথাগুলো যদি একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনে থাকো তবে। দেখো এখানে 9জন স্বরাজ্যপন্থী আছে, তাহলে স্বরাজ্যপন্থী আছে 9জন আর মন্ত্রিত্বপন্থী লোক আছে 5জন। এবার কমিটি করতে হবে কতজন? তাদের মধ্যে থেকে 6জন স্বরাজ্যপন্থী আর 2জন মন্ত্রিত্বপন্থী, মানে 8 জনের এক একটা দল তৈরি হবে। তো 8 জন দলের মধ্যে কে থাকবে? এখান থেকে নিতে হবে 6 জনকে আর এখান থেকে নিতে হবে 2 জনকে, তাহলে 6 জন আর 2 জন 8 জনের দল তৈরি হবে। কত প্রকারই, তাহলে আমরা কি করব? 9 জনের মধ্যে থেকে, আবার বলছি, সমবায় আর বিন্যাসের অঙ্কগুলোতে উত্তরটা খুব সহজেই লিখে দেওয়া যায়, কিন্তু কিভাবে হচ্ছে সেটা একটু লিখে নিতে হয়। যেমন এখানে আমরা এরকম লিখব যে 9 জন স্বরাজ্যপন্থীর মধ্যে থেকে 6 জনকে নির্বাচন কথাটা আমরা সবসময় ব্যবহার করব। তাহলে 9 জনের মধ্যে থেকে 6 জনকে নির্বাচন করা যাবে কত প্রকারে? 9C6 প্রকারে। আর 5 জনের মধ্যে থেকে 2 জনকে মন্ত্রিত্বপন্থী 2 জনকে নির্বাচন করা যাবে 5C2 প্রকারে। মনে আছে বিন্যাসের ক্ষেত্রেও কথাটা বলেছিলাম 8 জনের দল তৈরি করতে হবে। প্রথমে এখান থেকে 6 জন পেলাম আর এই দিক থেকে 2 জন পেলাম, তাহলে কেটে কেটে সমবায়টা তৈরি হচ্ছে। প্রথমে 6 জন পরে 2 জন, তাহলে দুটো সমবায়ের মধ্যে কি হবে? গুণ হবে। তাহলে এটাই হবে মোট সমবায় সংখ্যা, এটাই হবে মোট সমবায় সংখ্যা বা নির্বাচন সংখ্যা। তাহলে একটু লিখে করে দেবে, যেটা বললাম মুখে ওটা লিখলেই হবে, দিয়ে এই উত্তরটা বের করে দিতে হবে। এই সিম্পলিফাই করে অ্যানসারটা বার করে দেবে, নিশ্চয়ই করতে পারবে। 9টাও তাই একই রকমই, 10 জন সরকারের মধ্যে থেকে 3 জনকে নির্বাচন করতে হবে, তাহলে 10C3, আর 15 জনের মধ্যে থেকে 5 জন, 15 জন বেসরকারি প্রতিনিধির মধ্যে থেকে 5 জন, মানে 15C5। তাহলে মোট অ্যানসার হবে 10C3 × 15C5। 10টা আম থেকে 3টে করে নিয়ে কতগুলো নির্বাচন করা যায় যাতে একটা নির্দিষ্ট আম সর্বদা থাকে? একটা নির্দিষ্ট আম 10টার মধ্যে থেকে 3টে করে নিয়ে নির্বাচন করতে বলেছে, মানে এক একটা দলে থাকবে 3টে করে, এক একটা দলে থাকবে 3টে করে, তার মধ্যে একটা নির্দিষ্ট আম, তাহলে একটা নির্দিষ্ট আম প্রথমেই চলে আসছে। তাহলে একটা প্রথমে নির্দিষ্ট আম চলে আসার পর তাহলে 10টা থেকে একটা চলে এলো, তাহলে একটা কোনো নির্বাচন ছাড়াই চলে এলো, সে সব জায়গাতেই থাকবে, যতগুলো দল তৈরি হবে সবগুলোতে থাকবে। তাহলে বাকি আমাদের রইল কটা? 9টা। 9টার মধ্যে থেকে আর কটা নিতে পারবো? একটা তো ইতিমধ্যে চলে এসেছে, 3টে করে নিতে পাবো আমরা, একটা চলে এসেছে, তাহলে আর কটা বাকি আছে নিতে? 2টো। এই 2টো কটা থেকে আসবে? 9টা থেকে। তাহলে মোট সমবায় সংখ্যা হবে 9C2 প্রকারে। ঠিক আছে, তাহলে আমরা এইভাবে লিখব যে 10টা মোট আম থেকে নির্দিষ্ট একটা আমকে কোনো নির্বাচন ছাড়াই নেওয়ার পর অবশিষ্ট 9টা 9টা আম থেকে অবশিষ্ট 2টো আম, মানে নির্বাচিত হতে হবে 3টের মধ্যে 2টোকে, তাহলে অবশিষ্ট 9টা আম থেকে 2টো আমকে নির্বাচন করা যাবে 9C2 প্রকারে। তাহলে এটাই হবে মোট নির্বাচন সংখ্যা। 11টা একজন ব্যক্তি 6 জন বন্ধু আছে, কত উপায়ে তার এক বা একাধিক জনকে আমন্ত্রণ করতে পারবে? তো প্রশ্নটা শুনেই বুঝে নিতে হবে, এক বা একাধিক মানে সে একজন বন্ধুকে আমন্ত্রণ করতে পারে, 2 জনকে, 3 জনকে বা 6 জনের মধ্যে 6 জনকেও আমন্ত্রণ করতে পারে। তো আপনি বুঝতেই করতে পারবেন, সেই 6 জনের মধ্যে থেকে একজনকে 6C1 প্রকারে, 6C2 প্রকারে 2 জনকে, 6C3 প্রকারে 3 জনকে, 6C4 প্রকারে 4 জনকে, আর 6C5 প্রকারে 5 জনকে, আর 6C6 প্রকারে 6 জনকে। তাহলে মোট কত প্রকারে হবে? তাহলে এইটাকে আমরা মোট কত প্রকার আমন্ত্রণ সেটা করতে পারি, অথবা আমরা যেহেতু একজন বন্ধুকে, 2 জন বন্ধুকে, 3 জন বন্ধুকে, মোট 6 জন বন্ধু আছে, তাহলে আমরা লিখতে পারি 2⁻6 - 1 প্রকারে আমন্ত্রণ করতে পারি। তারপরটা
12টা, একটি 10 টাকার নোট আছে, একটি 5 টাকার নোট আছে, একটি 2 টাকার নোট আছে, একটা 1 টাকার নোট আছে। তাহলে তার 10 টাকার নোটকে কত প্রকারে দেওয়া যাবে? 10 টাকার নোটটা দিতে পারে বা না দিতে পারে, মানে দেওয়া আর না দেওয়া, মানে 1 + 1, মানে 10 টাকার নোটটা দিতে পারে 1 + 1 প্রকারে। 5 টাকার নোটটা দিতে পারে বা না দিতে পারে, মানে 5 টাকার নোটটা হচ্ছে, কারণ একটা করেই নোট আছে, হয় সে 5 টাকার নোটটা দেবে না হয় দেবে না। 2 টাকার নোটটাও তাই, দিতে পারে অথবা না দিতে পারে, আর 1 টাকার নোটটা দিতে পারে অথবা না দিতে পারে। তারপরে কি করতে হয়? -1 করতে হবে, কারণ একবার চলে আসবে যেটা কোনো টাকাই দেওয়া হবে না, সেই জন্য সেই একবারটা এখান থেকে মাইনাস করে দেওয়া হয়। তাহলে মোট সমবায় সংখ্যা হবে বা মোট নির্বাচন সংখ্যা হবে 2 2 2 2, মানে 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4 - 1। এটাকে আমরা এইভাবে লিখতে পারি। 13টা, এক ব্যতীত 2310 এর কত রকমের বিভিন্ন উৎপাদক আছে? এগুলো আমরা কি করে করব? 2310 কে প্রথমে আমরা উৎপাদকে ভেঙে নেব, এর মৌলিক উৎপাদকগুলো বের করে নিতে হবে। তাহলে মৌলিক উৎপাদক 2 1 5 5, 5 দিয়ে যাচ্ছে, 5 2 10, 5 3 15, 5 1 5, 2 3 3 দিয়ে যাচ্ছে, 3 7 21, 3 7 21, 7 দিয়ে যাচ্ছে। যাই হোক, আমরা একইভাবে ওই যে নোট দেওয়ার যে অঙ্কটা করলাম, এখানেও তাই, উৎপাদক আমাদের একটা নিলেও হবে, বা দুটো নিতে পারি, বা তিনটে একসাথে নিতে পারি, বা চারটে একসাথে নিতে পারি, বা সবগুলোকে একসাথে নিতে পারি। মানে একটা নিলেও হবে। তাহলে একটা কত প্রকারে নেওয়া যাবে? এখানে মোট আছে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। তাহলে একটাকে নেওয়া যাবে 5C1 প্রকারে, দুটোকে 5C2, এইভাবে করতে পারি। বা দুইটাকে নিলাম বা না নিলাম, মানে 1 + 1 প্রকারে, পাঁচটা থেকে 1 + 1 প্রকারে, তিনটা থেকে 1 + 1 নেওয়া বা না নেওয়া, দুই প্রকার। 1 + 1, 11টা হচ্ছে 1 + 1 - 1, এটা করতে পারি। অথবা সব একটা একটা করে আছে, তার মানে 1 2 3 4 5, মানে 2 টু দি পাওয়ার 5 - 1 করতে পারি। অথবা আর কি করতে পারি? এক প্রকার নেওয়া, মানে 5C1 প্রকারে প্লাস 5C2 প্লাস 5C3, যে কোনো একটা 5C5 পর্যন্ত মান বার করতে পারি। তাহলে এত প্রকার, এটা একটু একই যা হবে, এর মানটাও তাই বেরোবে, এর মানটাও নিশ্চয়ই একই বেরোবে। তো 3 রকম পদ্ধতির কথা বললাম, তো তিনটি কিন্তু একই অ্যান্সার বেরোবে। ঠিক আছে। এরপরে কোনো পরীক্ষায় পাস করতে গেলে একজন পরীক্ষার্থী 8টা বিষয়ে প্রত্যেকটাতে একটা ন্যূনতম নম্বর পেতে হবে। কত উপায়ে পরীক্ষার্থী ফেল করতে পারে? তো ফেল করতে হলে কি হবে? একটা সাবজেক্টে ফেল করলে ফেল, দুটো সাবজেক্টে ফেল করলে ফেল, তিনটে সাবজেক্টে ফেল করলে ফেল, ডট ডট ডট, সবগুলো সাবজেক্টে ফেল করলেও ফেল। তার মানে বুঝতেই পেরেছো, এই একই জিনিস হবে। 8টা সাবজেক্ট আছে, তাহলে আমরা এটা লিখতে পারি। খুব সংক্ষেপে পদ্ধতি হচ্ছে 2 টু দি পাওয়ার 8 - 1, একটা সাবজেক্ট বা দুটো সাবজেক্ট বা তিনটে সাবজেক্ট, ডট ডট ডট, 8টা সাবজেক্ট। তার মানে এটা করতে পারি বা এইভাবে লিখতে পারি, তো যেটা ইচ্ছা। 15টা 5টি টেস্ট ম্যাচ খেলতে হবে। 5টি ম্যাচের ফলাফল জয়, পরাজয় আর অমীমাংসিত, মানে 3 রকমের ভবিষ্যৎবাণী করতে হবে। কতগুলো বিভিন্ন পূর্বাভাসে 5টি খেলারই সঠিক ফলাফল থাকবে। তো আমরা বিভিন্ন রকমের ভবিষ্যৎবাণী করতে পারি, বলতে আমরা ভবিষ্যৎবাণীগুলো পরপর লিখতে পারি, মানে এই 3 রকমের বস্তুকে নিয়ে কত রকমের বিন্যাস করতে পারি, সেটাই হচ্ছে ভবিষ্যৎবাণী করা। আমরা জয়, পরাজয় আর মীমাংসিত, এটাকে কত প্রকারে বিন্যাস করতে পারি। তো এখানে বিন্যাস সংখ্যাটা হবে কিন্তু 3 টু দি পাওয়ার 3, কারণ জয়টাও 3বার হতে পারে, তাহলে যে কোনো 3বার পর্যন্ত হতে পারে। তাহলে মোট ভবিষ্যৎবাণীর সংখ্যা হবে 3 টু দি পাওয়ার 3, মানে 27 রকমের। তো এর মধ্যে সবকটা, মানে একদম রেজাল্টটা পুরো মিলে যাবে, সেটা তো একটা বেশি হবে না। তাহলে কতগুলি পূর্বাভাসে 5টি খেলারই সঠিক ফলাফল থাকবে। তো এই 27টার মধ্যে কেবলমাত্র একটাতেই সঠিক ফলাফলটা হবে, মানে তার সঙ্গে আমাদের রেজাল্টটা মিলে যাবে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাক, পরেরগুলো পরের দিন হবে।